দর্শক আমন্ত্রণ সাইড পাওয়ার টিকটক টু দ্য সিও এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হাসান ইমামুল। আজ আমাদের অতিথি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সিকিউরিটিজ প্রতিষ্ঠান, আমরা যেটিকে ব্রোকারেজ হাউস হিসেবে চিনি, মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। মোহাম্মদ আশিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালকদের আমন্ত্রণ জানিয়ে থাকি, এবং এই আমন্ত্রণ জানানোর একটি বড় উদ্দেশ্য থাকে যে এই মানুষগুলো এই সমস্ত প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন, তাদের জার্নিটা আসলে কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে এই জায়গায় আসীন হওয়ার আগ পর্যন্ত তাদের যে নানা ধরনের স্ট্রাগল, নানা চড়াই উতরাই পেরিয়ে তারা এখানে আসেন, সেই জার্নির গল্পটা আমরা শুনতে চাই। সেই সঙ্গে তারা যেই ট্রেডে থাকেন সেই ট্রেডের সাম্প্রতিক হাল হকিকত সম্পর্কেও জানতে চাই। আমাদের আজকের অতিথি বাংলাদেশের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত, সুতরাং আমরা তার কাছ থেকে পুঁজিবাজারের অনেক গল্প শুনবো। তার আগে তার ক্যারিয়ার নিয়ে আমরা কিছু কথা শুনে আসি। আশিকুর রহমান, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি মানে আরেকটু আমার অতিথিদের, আমাদের দর্শকদের বলতেই হয় যে আশিকুর রহমানের আরেকটি পরিচয় আছে। তিনি দেশের শেয়ার বাজারের এক সময়ের মানে অত্যন্ত পরিচিত মুখ, এবং বাংলাদেশের পুঁজিবাজার যার হৃদয়ে ছিল, তার সবসময় পুঁজিবাজারের যে কোনো প্রশ্নে তিনি সবার আগে কথা বলতেন, সেই আমাদের প্রিয় রকিবুর রহমান, তার সন্তান। ফলে আমি একজন বিরল সৌভাগ্যবান বলতে পারি যে আমি তার ইন্টারভিউ যেমন করেছি, এখন তার সন্তানের ইন্টারভিউ করছি। দ্যাটস আ গ্রেট প্লেজার ফর মি। আশিকুর রহমান, যেটি বলছিলাম যে আপনি এখন বাংলাদেশের পুঁজিবাজারের সঙ্গে সম্পর্কিত, কিন্তু আমরা যেটুকু জানি যে আপনি পড়াশোনা করেছেন দেশের বাইরে। এখানে স্কুলিং শেষ করে আপনি কানাডাতে গেছেন এবং সেখানকার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেই জার্নিটা একটু যদি বলতেন। রুবেল ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রিত করার জন্য। অ্যান্ড আপনার ইন্ট্রোডাকশনটা মানে খুবই ওয়ান্ডারফুল একটা ইন্ট্রোডাকশন, স্পেশালি আপনি যেরকম আমার আব্বাকে রেকগনাইজ করেছেন। হ্যাঁ, আমি বলবো যে আমার হাই স্কুল শেষ করার পরে আমি মুভ টু ক্যানাডা। আমি ইকোনমিক্সে পড়েছি, ইকোনমিক হিস্ট্রি অ্যান্ড অলসো পলিটিক্যাল সায়েন্স, 3টে সাবজেক্ট। তারপর থেকে আই মুভ টু দ্য ইউএস। অ্যান্ড আমার ছোটোবেলা থেকেও আমার সবসময় ইচ্ছা ছিল টু বি আ স্টক ব্রোকার, আমার আব্বার মতো, বিকজ আমার আব্বা যেরকম ওয়াজ আ ভেরি লার্জার দেন লাইফ একটা পার্সোনালিটি ছিল। সো আমারও তখন ইচ্ছা ছিল যে আমিও স্টক মার্কেটে ইনভলভ থাকবো। বাট আমার সবসময় ইচ্ছা ছিল যে এই স্বপ্নটাকে একদম ছোটবেলা থেকে আপনার মধ্যে গ্রথিত হয়েছে। জি জি, এটা ছিল। অ্যান্ড নট বিকজ যে শুধু বাংলাদেশের স্টক মার্কেটের জন্য। আমার একটা স্পেসিফিক একটা ইনসিডেন্ট মনে আছে। আমি 95-এর দিকে আই ওয়েন্ট টু দ্য ইউএস প্রথমবার আমার লাইফে। আমার চাচা তখন ইউএনডিপিতে, হি ওয়াজ ইন আ ভেরি সিনিয়র পোস্ট। তো ওই এক প্রসঙ্গতে আই ওয়াজ এবল টু ভিজিট ওয়াল স্ট্রিট, অ্যান্ড আই ওয়াজ এবল টু সি দ্য নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তখন ট্রেডিং ফ্লোর। একটা ছোট বয়সে যখন আপনি ওই ট্রেডিং ফ্লোরটা যখন দেখবেন, দ্যাট ইজ ভেরি অ্যাট্রাক্টিভ, বিকজ দ্য এনার্জি, দ্য মুভমেন্ট অফ স্টকস অ্যান্ড এভরিথিং, এই ইমেজটা আমি কোনো সময় ভুলব না। সো আমার তখন থেকে আমার কাছে ওয়াল স্ট্রিট অ্যান্ড স্টক মার্কেট, তখন থেকে আমার কাছে এটার প্রতি একটা অ্যাট্রাকশন ছিল। অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম আমি জানতাম আমার আব্বা স্টক মার্কেটে ইনভলভ ছিল, বাট আমি কোনো সময় আমাদের যে অফিসে গিয়েছি বা মতিঝিলে আমি যে যেতাম ওরকম কিছুই ছিল না। সো আমার ভিশন অফ স্টক মার্কেট সব করে যাওয়া হয়নি বাবা। হ্যাঁ, না ওরকম যাওয়া হয়নি। অ্যান্ড অলসো আমার আব্বাও কোনো সময় আমাদেরকে অফিসে আনেনি। ওনারা সবসময় বলেছে যে তোমরা আগে পড়াশোনার উপর ফোকাস করবো, যখন তোমাদের ক্যারিয়ার পার্টটা শুরু হবে তখন তোমরা নিজেরা চেঞ্জ করবে। আমরা 3 ভাই। সো আলহামদুলিল্লাহ আমাদের সবসময় নিজেরাই আমরা চুজ করতে পেরেছি যে আমরা কী করতে চাই। বাট এটার প্রতি আমার সবসময় একটা অ্যাট্রাকশন ছিল, অ্যান্ড এটা মেইনলি টু ডু উইথ দি আমেরিকান স্টক মার্কেট। সো ন্যাচারালি আমি যখন গ্র্যাজুয়েট করেছি আই মুভ টু দ্য ইউএস, অ্যান্ড আমি এমন একটা টাইমে আমি ইউএসএ মুভ করেছি। আমার ইচ্ছা ছিল ওয়াল স্ট্রিটে কাজ করার। কানাডাতে না থেকে ইউএসএ মুভ করলেন কেন? এই মুভ করার পেছনের কারণটা কি ছিল? বিকজ দ্য আমেরিকান স্টক মার্কেট ইজ দ্য বেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড, দ্য মোস্ট লিকুইড ড্রিভেন মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। ইটস দ্য মোস্ট ডিপেস্ট অ্যান্ড রিচেস্ট অ্যান্ড দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মার্কেট। মানে ওইটাও আপনার টার্গেটেড জার্নি ছিল যে আপনি আসলে ক্যাপিটাল মার্কেটে কাজ করতে চান? অ্যাবসলিউটলি। আমি চেষ্টা করেছি যে ক্যাপিটাল মার্কেটে করব, বাট
নেসেসারিলি যে আপনি শুরু করতে পারবেন যে ওখান থেকে নট নেসেসারি, বিকজ ইটস এ ভেরি কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি। অ্যান্ড আমি আনফর্চুনেটলি এমন একটা টাইমে আমি মানে উদ্যোগটা নিয়েছিলাম, দ্যাট ওয়াজ বেসিক্যালি ইন 2007, যখন আমেরিকার গ্রেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিসগুলো শুরু হয়েছে, রিসেশন চলছে বলা যায়। অ্যাবসলিউটলি। সো আমি যখন প্রথমে গিয়েছি, আমি আমার চাচাদের বাসা ওয়াজ ইন বল্টিমোর, আমি ওনাদের ওইখানে উঠেছি। আমার টার্গেট ছিল যে আমি এখান থেকে চাকরি খুঁজে আই উইল গো টু নিউ ইয়র্ক। দ্যাটস দ্য হোলি গ্রেল টার্গেট ফর এনিওয়ান ট্রাইং টু ওয়ার্ক ইন দ্য ওয়াল স্ট্রিট। যেটা হচ্ছে ওই টাইমটাতে আমি যখন এসেছি তখন ম্যাস লে অফ হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে, স্টক ব্রোকারেজ বলেন, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, আপনি চাকরি খুঁজতে এসেছেন কিন্তু তখন জব কাট শুরু হচ্ছে। অ্যাবসলিউটলি, মানে একদমই উল্টো সিনারি। হ্যাঁ, সো আমার জন্য টাইমিং ওয়াজ নট আইডিয়াল। But Allah Rahmate, Baltimore, I was able to start working, and then I started working in Prathame Silvan Investments, and এরপরে I joined TD Ameritrade, and that was the second largest. নিউ ইয়র্কে না গিয়ে বাল্টিমোরে কাজ শুরু করলেন? জি জি। ওকে। So because তখন ওই যেটা হয় আর কি, beggars can't be choosers, and এই recessionটা was a very deep financial recession, so I didn't really have much of an option. তো আস্তে আস্তে আমি ওইখানে ক্যারিয়ার বিল্ড করা শুরু করেছি, বাট মাই কোম্পানি ইজ আলটিমেটলি উই আর লিস্টেড ইন দ্য স্টক মার্কেট। এনিথিং অ্যান্ড এভরিথিং নাওয়াডেজ ইজ, যেরকম রিমোট ওয়ার্কিং ছিল, ওখানে তো রিমোট ওয়ার্কিংয়ের কোনো কাজ ছিল না, ইটস জাস্ট দ্যাট মাই অফিসেস ওয়ার ইন বল্টিমোর মেইনলি। But I started working in TD Ameritrade. That was the second largest stock brokerage in the industry at that time. So ওখান থেকে মনে করেন আমার ফুল এক্সপোজার to the capital market and full exposure to the financial sector in the US এটা তখন ছিল। Unfortunately, আমি 2009-এ I moved back to Bangladesh, and আপনি মানে মুভ করার আগের একটু কাহিনী আমি শুনতে চাই। যেহেতু ওই সময় রিসেশন চলছে এবং ক্যাপিটাল মার্কেট কিন্তু মানে 1930 সালের পর যে গ্রেট ডিপ্রেশনের পরে আরেকটা দেখলো মানে সারা পৃথিবীর মানুষ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ফল। তো সেই এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল? মানে আপনি যেহেতু সরাসরি ওখানে একটা ব্রোকারেজ হাউসে কাজ করেছেন, ওই ক্রাইসিস ম্যানেজমেন্ট পিরিয়ডটা কেমন ছিল? সো আমি কিছু জিনিস নিয়ে খুব সারপ্রাইজ ছিলাম, স্পেশালি আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স, অ্যান্ড there are definitely many ways আপনি ইকোনমিক্স মানে আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে আর কি। বাট মাই আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ আমেরিকা থেকে আমরা অ্যাটলিস্ট বাংলাদেশে যখন ছিলাম তখন আমরা শুনতাম যে আমেরিকা বলে যেত যে ইটস এ ভেরি ক্যাপিটালিস্ট নেশন, ইউনো, দ্য উইনার্স উইল উইন, দ্য লুজার্স উইল লুজ। সো আমি যখন 2007-এ আমি নোটিস করলাম যে হ্যাঁ, অনেকগুলি ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, অনেক ইন্ডাস্ট্রি আছে, তারা দে আর হাইলি ওভার লেভারেজড, ইনএফিশিয়েন্ট বিজনেস মডেল চলছে। সো এখন একটা যখন ডিপ্রেশন শুরু হচ্ছে বা একটা ক্রাইসিস যখন শুরু হচ্ছে, ইট মেক্স লজিক্যাল সেন্স যে এইসব ইন্ডাস্ট্রি উইল বি ওয়াইপড আউট বাই মার্কেট ফোর্সেস। আমার কাছে যেটা সারপ্রাইজিং লেগেছে যে আমেরিকার গভর্নমেন্ট, কংগ্রেস সবাই ঝাঁপাই পড়েছে আপনার এই ব্যাঙ্কগুলিকে প্রোটেক্ট করার জন্য, whereas the banks are primarily responsible for this crisis. Exactly. সো যেসব মানে একটা ব্যাংক জাস্ট ওরা অ্যালাউ করেছে ফেল করার জন্য, অ্যান্ড ইন্স্যুরেন্সের আপনার এআইজি অ্যান্ড এভরিথিং হ্যাজ ফেলড, অ্যান্ড এটার যে সিস্টেম্যাটিক রিস্কটা রেডি হচ্ছিল, মানে যেটা ওয়াজ গোয়িং টু কাম ইন টু দ্য হোল ইকোনমি, এটাকে অ্যাভয়েড করার জন্য হোয়াট দ্য গভর্নমেন্ট, ট্রেজারি, দ্য ফেড, কংগ্রেস, এভরিওয়ান ডিসাইডেড যে না, আমরা এদেরকে বেল আউট করতে হবে। সো আমার কাছে তখন স্পেশালি ফর সামওয়ান যারা মাত্র এডুকেশন করে এসেছে, যে উই লার্ন যে নো, মার্কেট ফোর্স উইল টেক কেয়ার অফ এভরিথিং, হ্যাঁ, there will be a loss but it will be a temporary loss and then you start to recover. তখন আমার কাছে একটু কনফিউজড লাগলো যে why are they making these institutions even more powerful? এখানে ব্যাংকগুলিকে আরও বিগ করে এখন এমন একটা মানে তখনকার সময় এমন একটা সিচুয়েশন নিয়ে এসেছে, টু বিগ টু ফেল। তারপরে আমি দেখলাম যে যখন ওবামা গট ইলেক্টেড, ওবামা স্টার্টেড সেভিং দ্য কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ফোর্ড, ক্রাইসলার, GM. I think Ford maybe is the one who probably didn't need bailout in that sense, but Chrysler, GM for sure. These are the three largest, automakers in the country. আমার কথা হলো যে এই গাড়িগুলি was gas guzzlers, মানে long term really গাড়িগুলি কিন্তু টিকে না if you compare to its Japanese counterparts. It makes sense যে people will start to move away from this because মানুষজনের disposable income কমে আসছে, they are very over leveraged, তাদের প্রোডাকশনের মধ্যে they have too much cost. But তখনও দেখলাম যে ওদের সরকারও they jumped in to save these industries. So this was a bit of a shock for me to understand what the real world is. We can learn these things
ইন ওয়ান ওয়ে আপনার এডুকেশনে, বাট আপনার প্র্যাকটিক্যালিটিতে যখন আসবেন তখন কিন্তু আবার ইকুয়েশনটা একটু ডিফারেন্ট, মানে সরকারকে অন্য ওয়েতে চিন্তা করতে হয় যে কি বলে না আমরা উই ক্যানট অলওয়েজ লেট মার্কেট ফোর্সেস। যে এই সময় যদি বেল আউট গুলো না নেওয়া হতো তাহলে সিচুয়েশন আরো ওরসন হতে পারতো। আমি যে ইকোনমিক থিওরিটা ফলো করি, আমি মনে করি যে মোস্টলি এইসব সিস্টেম্যাটিক রিস্কগুলি কেন হয়েছে, ফাইন্ড আউট হোয়াট দ্য আন্ডারলাইনিং প্রবলেম ওয়াজ। আপনি যদি দেখেন যে গ্রেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটি কিন্তু শুরু হয়েছে মেনলি বিকজ অফ সাবপ্রাইম মর্গেজ। ইট ওয়াজ নট ইভেন বেসিক মর্গেজ, ইট ওয়াজ সাবপ্রাইম। কী হচ্ছিল, ব্যাংকাররা যেসব ব্যক্তিদের কোনো আর্নিং ছিল না, ভালো ক্রেডিট স্কোর ছিল না, তাদেরকে $500,000 থেকে মানে আনলিমিটেড অ্যামাউন্টের ফ্ল্যাট কেনা বা বাড়ি কেনার অপরচুনিটি দিয়েছে, খুবই একটা 5% একটা ডাউন পেমেন্টে দিয়ে। সো দিস ইজ নট গুড প্র্যাকটিস। একটা ব্যাংকার যার কাজ হলো যে ওকে আই উইল সেভ গার্ড ডিপোজিটারের মানি অ্যান্ড দেন আই উইল লেন্ড ইট আউট টু গুড লোনস, তারা দেখেছে যে না আমরা উই ক্যান গেট মোর ফিজ, উই ক্যান গিভ আউট মোর লোনস, উই ক্যান গেট মোর প্রফিট মার্জিন যদি আমরা এই কমপ্লায়েন্সগুলি আমরা ভেঙে আমরা উই স্টার্ট টু গো বটম ফিশিং। তো আমার কথা হলো যে দিস থিংস শুড হ্যাভ বিন স্টপড বাই দ্য রেগুলেটর্স মাচ আর্লিয়ার, বাট রেগুলেটর কিছু করে নাই। সো এখন এমন একটা সিচুয়েশন হয়ে এসেছে যে দ্য গভর্নমেন্টস ওয়ার ফোর্স টু ডু ইট। তখনকার সময় হয়তো আমি মনে করেছি নো লেট দ্য মার্কেট ফেল। এখন হয়তো বা এখন একটা বয়সে এসে আমি বুঝছি যে ঠিক আছে প্রবলেম তো হয়ে গেছে, এখন বেসিক মানুষকে মানে রেগুলার ফোকসকে তো আমাকে বাঁচাতে হবে। বাট আমার এখনও পর্যন্ত যেটা নিয়ে আমার প্রবলেম সেটা হলো যে তখনকার সময়ে নট আ সিঙ্গল পার্সন ওয়াজ হেল্ড রেসপন্সিবল। কংগ্রেসে অনেক কিছু বলা হয়েছে, বাট কাউকে কিন্তু নো ওয়ান হেল্ড দেম রেসপন্সিবল, নট আ সিঙ্গল ব্যাংকার, মানে এক দুইজন বাদে ফর সাম উইয়ার্ড রিজন গোল্ডম্যানের কোন এক শ্রীলঙ্কান এক এমডিকে ওরা স্যাক করেছিল, বাট এছাড়া নট আ সিঙ্গল মেজর ব্যাংকার ওয়াজ পানিশড। যাদের গ্রিডের কারণে এরকম একটা ক্রাইসিস তৈরি হলো, taken the whole country as a hostage. So এই জিনিসটা আমি এখনো not only whole world, whole world, absolutely, you're absolutely right, the whole world তারা কিন্তু হস্টেজ নিয়েছে। এই ক্রাইসিসের জন্যই কিন্তু আপনার এই গ্রিসে একটা ডিফল্ট হয়েছে, বিকজ এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড। ইউ হ্যাভ আ প্রবলেম ইন আ মেজর ইকোনমি, দিস উইল ইম্প্যাক্ট দ্য হোল ওয়ার্ল্ড। এখন 2021-এ আপনার যে যখন আপনার ইউক্রেন যুদ্ধটা শুরু হয়েছে, একই জিনিস, it's starting to impact the whole world. So I still have a problem যে ঠিক আছে you do bailouts, you help the poor people or the people who are the least likely to be able to help themselves. You punish the people যারা এই ওভার লেভারেজিং এক্সেসিভ রিস্ক নিয়েছে, কোনো রিস্ক ম্যানেজমেন্ট করে নাই, বাট আমি কিন্তু এরকম কোনো পানিশমেন্ট দেখি না। ওকে, এইটা তো মানে হোলিস্টিক অ্যাপ্রোচ ছিল আমেরিকান গভর্নমেন্টের, কিন্তু আমি আরেকটু বোঝার চেষ্টা করি যে যখন আপনারা ব্রোকারেজ এন্ডে কাজ করছেন তখন এই মেজার্স নেয়া না নেয়া এই ব্যাপারগুলোকে কিভাবে মূল্যায়ন করা হতো? আমেরিকার মানে আপনার একজন ধরুন একটা ট্রেডার হিসেবে বা ব্রোকার হাউসের পলিসি লেভেলে কাজ করার মানুষ হিসেবে কিভাবে দেখেছেন? সো the beautiful thing about the American stock market is it's a very deep liquid market, and the depth is it's unimaginable. And not only that, because এখানে এত level of intermediaries involved থাকে, and for investors বা speculators বা traders আপনি যেভাবেই বলেন, there is an option to make money even in the worst situation. সো আমাদের বাংলাদেশের সাথে যদি আমি কম্পেয়ার করি, আমাদের বাংলাদেশে আনফর্চুনেটলি বিকজ উই আর স্টিল আ ইকুইটি ড্রিভেন মার্কেট, উই আর অলসো ইন আ সিঙ্গল লেন ইকুইটি ড্রিভেন মার্কেট। মানে আপনার সিঙ্গল লেন আমি এইভাবেই বলি যে আপনাকে যদি এই ক্যাপিটাল মার্কেটে যদি আমাদের দেশে যদি ক্যাপিটাল মার্কেটে যদি আপনাকে টাকা বানাতে হয়, বা যে ইফ ইউ আর লুকিং টু মেক ক্যাপিটাল গেইনস বা ডিভিডেন্ড প্লেও যদি দেখেন, আপনি শেয়ার কিনে ইউ হ্যাভ টু হোপ যে আপনার শেয়ারের প্রাইসটা বাড়বে, অ্যান্ড দেন ইউ ডিসাইড আপনি কখন এই শেয়ারটা বেচবেন। সো দ্য ডিরেকশন ইজ অনলি ওয়ান ওয়ে, যে ঠিক আছে শেয়ারের প্রাইসটা ইদার বাড়তে হবে, নাহলে আমাকে অনেক ডিভিডেন্ড নিতে হবে, এছাড়া কিন্তু দের ইজ রিয়েলি নো আদার ওয়ে ফর ইউ টু বুক আ প্রফিট। ওয়ারেজ আপনি যদি আমেরিকান মার্কেট যদি কম্পেয়ার করে দেখেন, ইভেন তখন থেকেও ইউ হ্যাড অপশনস মার্কেট, ইউ হ্যাড বন্ড মার্কেট টু ডাইভার্সিফাই ইউর রিস্ক, there was a way for you to hedge by buying derivatives. There's the FX currency is actually open to maximum investors. So you have multiple asset class, and not just multiple asset class. যদি আপনি মনে করেন যে না আমেরিকার স্টক মার্কেট ইজ হাইলি ওভার লেভারেজড বা ইট ইজ ইন আ ভেরি অ্যাবসার্ড বুল মার্কেট বা একটা বাবলের দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি কিন্তু নিজের ইনভেস্টমেন্টগুলিকে আপনি হেজ করতে পারেন বাইং শর্টস, পুটস, কলস,
মানে বিভিন্ন ওয়েতে আপনি আপনার ইনভেস্টমেন্টকে স্ট্রাকচার করতে পারেন। সো আলটিমেটলি নেট বেনিফিটটা কী হয়, হ্যাঁ মার্কেট হয়তো বা বাড়বে, মার্কেট হয়তো বা পড়বে, বাট যখন মার্কেটটা পড়বে একটা সেক্টর কিন্তু টাকা বানাবে, whereas some people will lose out because the stock market ultimately is a net zero game. So you let everyone short have an length opportunity. হ্যাঁ শর্ট হ্যান্ডে এরকমই। সো যারা লং টার্ম বিনিয়োগ করে থাকে, যদি একটা মানে লো প্রাইসে যদি একটা শেয়ার কিনতে পারে বা একটা প্রোডাক্ট বা একটা অ্যাসেট ক্লাস যদি নিতে পারে, গ্রেট। ওরা হয়তো মনে করছে মার্কেট হয়তো বা হ্যাজ কারেক্টেড বাই 20-30%, ইট ডাজন্ট ম্যাটার, আই এম ইন ইট ফর দ্য লং হল, যেরকম অনেকটুকু ওয়ারেন বাফেট যেরকম বলে। বাট ফর ইনভেস্টার যারা হয়তো বা ওইরকম ক্যাপাসিটি নেই বা যারা হয়তো বা মনে করে যে আমার ওইরকম টাইম ফ্রেম নেই, তারা কিন্তু অ্যাক্টিভলি মনে করেন ওইরকম ব্রোকার্সদের সাথে কথা বলে ডিসাইড করে যে হাউ ক্যান আই হেজ মাই রিস্ক। কারণ আপনি দেখেন বাংলাদেশে কিন্তু ওয়েন ইউ আর বাইং আ স্টক, লেটস সে এখন কারেন্ট যে মার্কেট সিচুয়েশনে আপনি আজকে যদি একটা স্টক কিনেন, ইউর ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট ইউ ক্যান লুজ দ্য ডে ইট ম্যাচিওর্স ইজ অ্যাকচুয়ালি 20%। দ্যাট ইজ এ হিউজ অ্যামাউন্ট। আপনি 1 লাখ টাকা নিয়ে আসছেন, আপনি 2 দিনের মাথায় যদি লেটস সে ইউ বাই দ্য স্টক এট দ্য টপ এন্ড অ্যান্ড দেন পরের দিন সে কমপ্লিটলি সার্কিট ব্রেকারে হিট করলো অ্যান্ড এর পরের দিনও হিট করলো, তার কিন্তু 2 দিন তাকে ওয়েট করতে হচ্ছে। সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম অ্যালুয়েবল লস। তার যদি কোনো অপশান থাকতো যে ঠিক আছে আমি হয়তো বা 1 লাখ টাকা দিয়ে আমি একটা স্টক কিনলাম, বাট আমি এটাকে হেজ করছি, কোনো কারণে যদি আমার এই স্টকটা যদি ম্যাক্সিমাম যদি পড়ে যায়, ম্যাচিউরিটিতে যদি এরকম সিচুয়েশন হয়, we don't have that option in Bangladesh. So option market, derivatives market, এগুলি যদি আমাদের দেশে আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করা শুরু করি, দেখবেন যে আমাদের মার্কেটটা will start to become like a next generation market with much more deep liquidity and it will give investors a lot more. ওকে, এই বিষয়ে আমরা আরেকটু ইলাবোরেটলি আসবো। আপনি বলছিলেন যে 2009-এ আপনি বাংলাদেশে ব্যাক করলেন, মানে যখন আমেরিকা তার ক্রাইসিস কাটিয়ে উঠছে, মানে আপনি ব্যাড টাইম থেকে একটা গুড টাইমের দিকে টার্ন করছে, ঠিক ওই সময় আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হলো এই, এবং আপনি তারপর থেকে আসলে বাংলাদেশেই আছেন। এই টার্নিংটা কিভাবে ঘটলো এবং কেন ঘটলো? সো আমেরিকার টাইমটা যখন একটু ভালো দিকে যাচ্ছে, আনফর্চুনেটলি আমার পার্সোনাল ফ্যামিলিতে একটা ট্র্যাজেডি হয়েছে, আপনি হয়তো বা জানেন। তখন মাই ব্রাদার পাস্ট ওয়ে। সো আমি যখন বাংলাদেশে চলে এসেছি, তখন আমি দেখলাম যে আমার পুরো ফ্যামিলির মধ্যে একটা বিশাল বড় মানে যে মানে আনইমাজিনেবল ট্র্যাজেডি, বিকজ উই আর আ ভেরি ক্লোজ ফ্যামিলি। তো তখন আমি ডিসাইড করেছি যে না, আমাকে এখন দেশে থাকতে হবে, আমাকে আমার বাবার সাথে, আমার মায়ের সাথে আর আমার ভাইয়ের সাথে আমাকে থাকতে হবে। সো তখন থেকে আপনারা 3 ভাই ছিলেন, 1 ভাইকে আপনারা হারালেন, এবং ফলে আপনার সিদ্ধান্ত নিতে হলো যে আপনি জি। সো তখন থেকে আমি ডিসাইড করেছি যে না, এখন আমাকে আমার ফ্যামিলির সাথে থাকতে হবে, বিকজ উই আর আ ভেরি ট্রেডিশনাল ক্লোজ নিট একটা ফ্যামিলি। তো এই ট্র্যাজেডি কাটানোর জন্য বড় ছেলেকে এখন ফ্যামিলিতে থাকতেই হবে। এটা আমার আব্বা বা আমার আম্মা কোনো ইন্ডিকেশন আমাকে করেনি, বাট আমি ডিসাইড করেছি যে না, আমি থাকবো। অ্যান্ড দ্য মোস্ট লজিক্যাল রিজনিং অ্যাট দ্যাট পয়েন্ট ওয়াজ যে ঠিক আছে, আমি আমাদের কোম্পানি মিডওয়ে সিকিউরিটিজে জয়েন করব। আমার আব্বা তখন ছিল আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট, অ্যান্ড আপনি তখন জানেন যে তখন স্টক মার্কেট কিন্তু একটা বুল রানের মধ্যে যাচ্ছে। সো ওনার জন্য এটা ওয়াজ রিলেটিভলি লজিক্যাল যে উনি স্টক মার্কেটের উপর বেশ ফোকাস করবেন। আমাদের কোম্পানিটা তখন আমার হাতেই চলে এসেছে, অ্যান্ড তখন আমি আস্তে আস্তে কোম্পানির পুরো অপারেশন ডাউন টু দ্য টপ, কারণ আমি সবসময় নিচে থেকে শুরু করতে পছন্দ করি, বিকজ ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল অপারেশন ইউ ডোন্ট নিড টু গো ফ্রম দ্য টপ টু দ্য বটম, বেটার টু স্টার্ট ফ্রম দ্য বটম টু দ্য টপ। সো আমি বটম টু দ্য টপ থেকে আমি পুরো কোম্পানির অপারেশনস এভরি ফ্যাসেট আমি ওইটা বোঝা শুরু করেছি। অ্যান্ড তখন থেকে আমি বুঝেছি যে অ্যাকচুয়ালি বাংলাদেশের মধ্যে ওয়াই আমাদের মার্কেটটা ইজ ভেরি ভলেটাইল, মার্কেটটা কেন বেশি টিকে না, যখন বাড়ে মানে অ্যাবসার্ডলি বাড়ে উইদাউট এনি ফান্ডামেন্টাল রিজনিং, আর যখন পড়ে অ্যাবসার্ডলি পড়ে উইদাউট এনি ফান্ডামেন্টাল নলেজ অর নো হাউ অর এনি সর্ট অফ অ্যাকচুয়াল মানে রিজন যে মার্কেটটা কেন ওভারসোল্ড হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। At the end of the day, it's a very simple thing. আপনি এটা কি ফাইন্ড আউট করেছেন, এই যে রিজন না থাকার রিজনটা কি? রিজন না থাকার রিজনটা হলো যে হার্ড মেন্টালিটি। ওকে, আপনি ওই একই লেনে যদি সবাই থাকে, মানে ইটস এ ভেরি সিম্পল কনসেপ্ট। আপনি যদি একই লেনের মধ্যে যদি দি অনলি ওয়ে ফর ইউ টু বুক আ প্রফিট যদি একটা ওয়েই যদি থাকে যে হ্যাঁ হয়তো বা আপনি একটা স্টক কিনলেন, আরেকজন আরেকটা স্টক কিনলো, বাট ডাজন্ট ম্যাটার। অ্যাট দি এন্ড অফ দ্য ডে অবজেক্টিভ হলো যে আপনাকে ইউ বাই লো, ইউ সেল হাই। That's the only way to make really capital gain book kora. And dividend case is completely different. That's for long-term value investors. ওইটাকে যদি আমি সেপারেট হিসাবে যদি দেখি যে মেইন ট্রেডিং যেটা মার্কেটে হয়, ইটস মেইনলি ফর বুকিং ক্যাপিটাল গেইনস।
এই একই লেনে যদি থাকেন, যখন একসাথে যদি মানে একটা স্ট্রং বেস যদি সেল করা শুরু করে, কাউন্টার ওয়াইজ কিন্তু সবাই সেল করা শুরু করে, কেউ ওই পারচেসটা মানে বাইব্যাকটা করে না। সো এখানে আমাদের ইনস্টিটিউশনাল রিইনভেস্টমেন্টটা বা ইনস্টিটিউশনাল যে মার্কেট মেকিংয়ের যে অপরচুনিটিটা থাকে, ওইটা কিন্তু আনফর্চুনেটলি হয় না। বিকজ এখনও পর্যন্ত ইভেন 2023তেও আপনি দেখবেন যে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড ইনস্টিটিউশন, বড় বড় ইনস্টিটিউশন যারা আছে, যারা চাইলে মার্কেটে ওরকম লিকুইডিটি প্রোভাইড করতে পারে, দেখছে যে একটা হার্ড মেন্টালিটিতে কোনো কারণে সেল অফ হচ্ছে, দের ইজ নো লজিক্যাল রিজন বিহাইন্ড ইট, আপনি গিয়ে কিন্তু বাইব্যাকটা করতে পারে। হয়তো বা মার্কেটটা ফল করবে, বাট টার্নওভারটা কিন্তু মোটামুটি থাকবে। প্রবলেম যেটা হচ্ছে যে মার্কেট ফল করছে বাট টার্নওভারও ড্রাই হয়ে যাচ্ছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ার্স্ট সিচুয়েশন, বিকজ দ্যাট মিনস যে মার্কেটে পার্টিসিপেশন নেই। এক পয়েন্টে কিন্তু আপনার সেলারদের প্রেশার বেশি থাকতে পারে, বায়ারদের প্রেশারও বেশি থাকতে পারে। দিস ইজ আ কমপ্লিটলি ন্যাচারাল ফিনোমেনা, বাট হোয়াট ইজ আনন্যাচারাল অর অনলি হ্যাপনিং বিকজ আমাদের মার্কেটে যে সমস্যাটা আছে, নট এনাফ। মানে যখন এটা হচ্ছে সেলার ডমিনেটেড, তখন তো সেলারই ডমিনেট করছে, যখন বায়ার ডমিনেটেড তখন বায়ারই ডমিনেট করছে, মানে এটা টু ওয়ে কমিউনিকেশন আসলে কোনো ওয়েতে মানে ম্যাচ হচ্ছে না। এই আপনি দেখেন কয়েকদিন আগে আমাদের গত এক মাসে আমাদের অ্যাভারেজ টার্নওভার ছিল 1000 কোটি টাকা অন উইকলি বেসিস, অলমোস্ট 1200 কোটি টাকার উপরে হিট করেছে। গত সপ্তাহে এটা কমে এসেছে, লাস্ট কয়েকটা ট্রেডিং ডেতে 400 কোটি টাকা। ইটস এ ম্যাসিভ ফল ইন টার্নওভার। অ্যান্ড এটা আলটিমেটলি হোয়াট ডাজ দিস শো, যে হ্যাঁ মার্কেট তো পড়েছে, আপনার 200-300 পয়েন্টের মতন একটা কিছু পয়েন্ট তো কারেকশন হয়েছে, বাট ইট অলসো শোজ যে ইনভেস্টর পার্টিসিপেশন কিন্তু আপনার কাউন্টারওয়াইজ অনেক কমে গেছে। সো এমন কি বা হয়েছে যে কারণে আপনার অল অফ আ সাডেন আপনার মোর দেন 60% অফ লিকুইডিটি কিন্তু আপনার পুল আউট হয়ে যাচ্ছে। এই জিনিসটা ইজ ভেরি ইরাশনাল, অ্যান্ড এই জন্যই কিন্তু বাংলাদেশে আনফর্চুনেটলি এটা একটা মানে ম্যাচিওর ডেটে সেল করার একটা প্রবণতা, একটা কালচার ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এখানে কিছু পলিসি লেভেলে কিছু চেঞ্জ করতে হবে, অ্যান্ড কিছু আই থিঙ্ক কালচারাল অ্যান্ড মেন্টালিটি এও চেঞ্জ করতে হবে আমাদের ইনস্টিটিউশনাল অ্যান্ড রিটেল ইনভেস্টরদের। এই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার যেহেতু ইউএস মার্কেট মানে ওয়াল স্ট্রিটে কাজ করবার এক্সপিরিয়েন্স আছে, সেইটার সাথে আপনি এখানকার মার্কেটের কম্প্যারিজন যদি আপনাকে করতে বলি, তো আপনি কোন কোন জায়গাগুলোতে ডেভেলপমেন্টের জায়গা দেখেন? ওয়েল, আমি প্রথমেই বলবো যে উই নিড টু ডাইভার্সিফাই আওয়ার অ্যাসেট ক্লাস। উই আর আ ভেরি ইকুইটি ড্রিভেন মার্কেট। সো ইকুইটি ড্রিভেন মার্কেট যদি থাকেন, আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ভালো স্ক্রিপ্ট আনাটা ইজ অ্যাবসোলুটলি ক্রুশাল। ইন মাই ওপিনিয়ন, গ্রামীণ ফোন আসার পর থেকে রিয়েলি কোনো ভালো স্ক্রিপ্ট আমাদের স্টক মার্কেটে আসেনি। সো দিস ইজ এ হিউজ প্রবলেম। সো আপনি যদি ভালো স্ক্রিপ্ট যদি না আসেন, ভালো ইনভেস্টর কিন্তু আসবে না। দর্শকে কোনো ভালো স্ক্রিপ্ট সেই অর্থে আসেনি। যেগুলি এসেছে আপনি দেখেন যে হয়তোবা একটা আশা নিয়ে এসেছে, বাট পারফরমেন্সের দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে দ্য মার্কেট শোজ যে দ্য কোম্পানিজ পারফরমেন্স ইজ নট ভেরি গুড। সো যদি 2009 রবির এক্সাম্পল দেওয়া যেতে পারে। রবি ইজ আ প্রাইম এক্সাম্পল। রবি মানে চিন্তা করেন, যখন রবি এসেছিল 2021-এ, অনেক বিনিয়োগকারীর একটা আশা ছিল যে দিস উইল টার্ন ইনটু সিমিলার টু হোয়াট গ্রামীণ ফোন ওয়াজ। তো আমরা উই নিউ যে ইট ওয়াজ নট, বিকজ আমরা ব্যালেন্স শিট স্টাডি করতে পারি, আমরা বুঝতে পারছি যে কেন রবি আসছে। অ্যান্ড ইউ ক্যান সি যে গ্রামীণ ফোন ইজ আ বিহিমেথ কম্পেয়ার টু রবি। আপনার গ্রামীণ ফোনের মার্কেট শেয়ার দেখেন আর রবির মার্কেট শেয়ার দেখেন, গ্রামীণ ফোনের অপারেটিং মার্জিনস দেখেন, রবির অপারেটিং মার্জিনস দেখেন। সো উই নিউ যে দিস ওয়াজ গোইং টু বি চ্যালেঞ্জিং। বাট আনফর্চুনেটলি কী হয়েছে যে ইভেন রবির মতন একটা স্টক কিন্তু হাইলি আন্ডার পারফরমেন্স করেছে। আপনার অল অফ আ সাডেন অ্যাবসার্ডলি বেড়ে গিয়ে অনেকজনে কিনেছে, অ্যান্ড দেন এটা এখন পড়ে গেছে, এখনও তো ফ্লোর প্রাইস এসে রয়ে গেছে। সো আপনি যদি ভালো স্ক্রিপ্ট যদি না আনেন পলিসি ওয়েতে, আপনার হোলিস্টিক ওয়েতে, আপনার লেটস সে ফ্রম দ্য বিসেক লেভেল টু দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাঙ্কিং, এভরিওয়্যার যদি আপনি এই জিনিসটা অ্যাপ্রোচ করেন যে না, আমার আলটিমেট গোল অফ আ স্টক মার্কেট কি ইজ অ্যাকচুয়ালি টু রেইজ ক্যাপিটাল, আমি ভালো স্ক্রিপ্ট আনার ক্যাপাসিটি করব, মানে পলিসি নিব, ওদেরকে এনকারেজ করার চেষ্টা করব, ওই সব মানে মিটিং করব। যেসব কোম্পানি আমি জানি বাংলাদেশে তারা হয়তো বা ব্যাংক থেকে লোন নিচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটাল ইস্যু করছে, প্রজেক্ট করার জন্য নতুন নতুন লোন নিচ্ছে, আমরা ওদেরকে এনকারেজ করবো যে কাম টু দ্য স্টক মার্কেট, ইটস বেটার ফর ইউ, ইউ হ্যাভ ট্যাক্সেশন বেনিফিটস, ইউ হ্যাভ কমপ্লায়েন্স বেনিফিটস, আপনার অনেক রকমের বেনিফিট আছে। আমরা যদি ওদেরকে বোঝাতে পারি যে দেখেন এখানে আসবেন, ইউ উইল অ্যাকচুয়ালি বি এবল টু পারফর্ম, যেরকম স্কোয়ার ফার্মা was benefited by coming to the stock market. GP was benefited by coming to the stock market. Almost every blue chip company, আপনি যদি ওদের সাথে কনসাল্ট করেন on the top level, ওরা বলবে যে definitely yes, coming to the stock market had our benefits.
এখন নতুন নতুন কোম্পানিগুলি আসছে না, সো ওদেরকে একটা আউটরিচ করাটা ইজ ভেরি ক্রুশাল। সেকেন্ডলি ডাইভার্সিফাই, এইটা যদি বড় ব্র্যান্ডের কোম্পানি যদি বেনিফিটেড হয়ে থাকে তাহলে এটা তো বাই নেচার নিচের দিকে সংক্রমিত হওয়ার কথা, মানে এইটা তো কাউকে বুঝিয়ে বলবার বিষয় নয়। তাহলে এইটা হলো না কেন? ভাস্টলি অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এই ধারণা তৈরি হলো না কেন? ওই আই পার্সোনালি থিঙ্ক যে আপনার মানে আমি যদি এখন যে কোনো একটা জায়গায় গিয়ে বাংলাদেশের যে কোনো একটা কর্নারে গিয়ে যদি আমি বলি যে আপনাদের স্টক মার্কেটের ব্যাপারে কী ধারণা, আপনি জানেন ভালো করে 90% কিন্তু মানুষজন কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট দিবে। সো ইভেন একটা ব্যবসা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একটা বিশাল বড় একটা ব্র্যান্ড। হ্যাঁ, আপনি F&B দেখেন, আপনার বিভিন্ন বড় বড় কোম্পানি, আপনি আকিজ দেখেন, আপনি ইনসেপ্টা দেখেন, মানে দিজ আর অল ব্র্যান্ডস। অ্যান্ড ব্র্যান্ডের জিনিসটা কি, ব্র্যান্ডের একটা ব্র্যান্ড ভ্যালু থাকে। তো ওদের যদি অ্যাবসোলুটলি ক্যাপিটাল যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকে, ওরা কেন স্টক মার্কেটের মতন একটা জায়গায় আসবে যেখানে আনফর্চুনেটলি আমাদের দেশে একটা নেগেটিভ সেন্টিমেন্ট থাকে? তো এটা কিন্তু ইন আ ওয়ে কিন্তু ওদের ব্র্যান্ডের একটা নেগেটিভ ভ্যালু চলে আসছে। ওভার রেগুলেটেড হইতে হয় না, ওটা না, ওভার রেগুলেটেড হতে হয়। উই ক্যান টক অ্যাবাউট, ঠিক আছে, কতটুকু হলো আপনার ওভার রেগুলেশন বা একটা রিজনেবল অ্যামাউন্ট অফ রেগুলেশন। বাট আপনি যদি বিনিয়োগকারী থেকে যদি টাকা নেন, আপনাকে কিছু রেগুলেশন ফেস করতে হবে। এটা দের ইজ নো টু ওয়েজ অ্যাবাউট ইট, ইট হ্যাপেন্স ইন এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। আমার ওইটা যদি আমার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট থাকে তখন আমি ওই বার্ডেনটা নিতে রাজি আছি, কিন্তু আমার যদি না থাকে তখন ম্যাক্সিমাম এই যে আমাদের তো এখন কত অলমোস্ট 62 ব্যাংকস আছে বাংলাদেশে। সবাই বলে যে উই নিড আ লট অফ দিস ব্যাংকস বিকজ আমাদের অনেক মানুষ আনব্যাংকড। আলটিমেটলি এই ব্যাঙ্কগুলিতে কি হচ্ছে, এই যে এখনো পর্যন্ত যে নিউ জেনারেশন ব্যাঙ্কগুলি আছে, রিয়েলি বলেন তো কোন ব্যাংকটা খুবই আউট পারফর্ম করছে এগেনস্ট আ লেগেসি ব্যাংক? কেউ করতে পারছে না, বিকজ দ্য মার্কেট ফর ব্যাংকিং যেভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে ওইভাবে অ্যাপ্রোচ হচ্ছে না। তারা কি করছে, ঘুরে ঘুরে এই যে এইসব বড় বড় কোম্পানিতে গিয়ে তাদেরকে বলছে যে আপনার লোন লাগবে না, প্লিজ নেন, বিকজ আমার ডিপোজিটস বাড়তেছে, আমাকে তো আই হ্যাভ টু গিভ আউট আ লোন। সো এখানে পলিসি লেভেলে অনেক কিছু করা সম্ভব। আমি বারবার যেটা বলবো যে হয়তো বা বাংলাদেশ ব্যাংক যেটা করতে পারে, বিকজ এই যতই বাজেট বলেন, যত রকমের প্রবলেম বলে আমাদের দেশে, হ্যাঁ, ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু ইজ যে আপনার NPL, নন পারফর্মিং লোন। এখন অফিসিয়াল মেট্রিক্সে বলা হচ্ছে যে আই থিঙ্ক ওভারঅল ব্যাংকিং সেক্টরে আই থিঙ্ক মেবি 10% or 7% এরকম একটা 1,32,000 না কত, কিন্তু এটা আনঅফিশিয়ালি যে 4 লাখ কোটি টাকা বলা হয়। আনঅফিশিয়ালি আমি যতটুকু মানে আমাদের একটা মানে একটা রিয়েলি আনঅফিশিয়াল একটা ফিগার আমরা নিজেরা যেটা চিন্তা করে দেখি, ইটস অ্যাবাউট ক্লোজ টু 30% অফ অল দ্য বিগ লোনস আউট দেয়ার, অ্যান্ড ইট ইজ ভেরি সিমিলার টু দ্য ইন্ডিয়ান মার্কেট। ইন্ডিয়ান মার্কেটে কিন্তু অ্যাকচুয়ালি NPL রেশিও ইজ কোয়াইট হাই আনঅফিশিয়ালিও কিন্তু। সো ইট মেক্স সেন্স, ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ ইট মেক্স সেন্স। সো এখানে কিন্তু মানে বাংলাদেশ ব্যাংক কুড ডিসাইড যে ইউ নো হোয়াট, যে আমরা যে অলমোস্ট 30-40 বছর দ্য ওয়ে দ্য ব্যাংকিং হ্যাজ বিন ডান, লেটস ব্রেক দ্যাট সাইকেল, লেটস ইনক্লুড দিস কোম্পানিজ সেইং যে ঠিক আছে, ইউ ওয়ান্ট টু টেক লোন ফর এ নিউ প্রজেক্ট এক্সপেনশনের জন্য, ইউ কাম টু দ্য ক্যাপিটাল মার্কেট, তোমার অলরেডি ব্যাংকে অলরেডি লেভারেজড হয়ে গেছো, কাম টু দ্য ক্যাপিটাল মার্কেট, ইউজ দ্য বন্ড মার্কেট। এই বন্ড মার্কেটটা ইউজ করতে গেলে দেখবেন যে আপনার ক্যাপিটাল মার্কেটে আস্তে আস্তে ডেপথ বাড়বে। আমার তো ডাইভার্সিফাই করতে হবে ফ্রম দি ইকুইটি মার্কেট। কর্পোরেট বন্ড মার্কেট ইজ আ ভেরি গুড ওয়ে টু ডু সো। বন্ড মার্কেট নিয়ে অনেকজনের আইডিয়া নেই, সো ওই জন্য অনেকজনে মনে করেন যে না, ইকুইটি মার্কেট থেকে টাকাটা চলে যাবে। দেয়ার আর ওয়েজ টু স্টপ দিস। গতকালকে 6 মাসের জন্য আবার মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, এবং সেই মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক সরাসরি না বললেও কাইন্ড অফ কন্টেকশনারি আমরা দেখি যে তার পলিসি রেট 0.50 বেস পয়েন্ট বাড়িয়েছে। তার মানে লোন কস্টলিয়ার হবে অবশ্যই। তো যদি লোন কস্টলিয়ার হয় এবং ওই যে 9% যে সিলিং ছিল সেটাও তারা রিমুভ করেছে, এখন ট্রেজারি বন্ডের সঙ্গে মিলিয়ে 6 মাসের একটা এভারেজ করে +3% ফর ব্যাংকস। এইটার ইমপ্যাক্ট কি হতে পারে? মানে ওয়েল, ইম্প্যাক্ট অন লেটস সে যদি আমি ক্যাপিটাল মার্কেট বলি, নর্মালি যেটা হয়, দ্য লজিক্যাল রিজনিং ইজ যে আপনার যদি ইন্টারেস্ট রেট বাড়া শুরু করে, লোন তো শুধু না, ওই অনুযায়ী কিন্তু ব্যাংকরা ওই লোনগুলিকে সার্ভিস করার জন্য তাদের ডিপোজিট রেটগুলো বাড়ানো শুরু করবে। সো টেকনিক্যালি স্পিকিং আপনার ক্যাপিটাল মার্কেট থেকে কিছু ফান্ড আউটফ্লো করে রিস্ক ফ্রি এইসব অ্যাসেটে, সরি রিস্ক ফ্রি এইসব সেভিংস কম্পারেটিভলি রিস্ক ফ্রি অ্যাসেটে, কম্পারেটিভলি রিস্ক ফ্রি অ্যাসেটে মানে ট্রান্সফার হয়ে চলে যাবে। ইট ইজ আ ভেরি ন্যাচারাল ফিনোমেনা। এটা নিয়ে আমার মনে হয় না মার্কেট মানে এত প্যানিক করার কোনো যুক্তি আছে, বিকজ আমার পয়েন্ট অফ ভিউ থেকে মার্কেট ইজ অলরেডি ভেরি স্মল। এই মার্কেটে যে টাকাটা অলরেডি আছে, এই টাকাটা এখানেই থাকবে সবসময়, বিকজ উই আর রিয়েলি
এখনো পর্যন্ত আমরা 400 কোটি টাকার মতন একটা ডেইলি টার্নওভারের দিকে মানে আছি। অ্যান্ড আই রিমেম্বার আমাদের 2010-এর ক্র্যাশের পর থেকে, যেখানে এক সময় কয়েকদিনের জন্য 3000 কোটি টাকার উপর টার্নওভার হয়েছে, এই 2012, 13, 14 অ্যাভারেজ টার্নওভারই কিন্তু ছিল 400 কোটি টাকা। সো আপনি ইনফ্লেশন অ্যাডজাস্টেড যদি দেখেন, ওই 400 কোটি টাকার এখনকার ভ্যালু কিন্তু হলো আপনার অলমোস্ট 1000 কোটি টাকা। বাট ইভেন এখনো পর্যন্ত আমরা 1000 কোটি টাকা টার্নওভার করতে পারছি না। মার্কেটের জন্য সাইড লাইনে কিন্তু অনেক টাকা আছে। আমরা তো ব্রোকারেজ চালাই, আমরা জানি আমার ক্লায়েন্টের কিন্তু সাইড লাইনে অনেক টাকা আছে, জাস্ট অপরচুনিটি পাচ্ছে না, আস্থা পাচ্ছে না, সবসময় একটা প্যানিক মোডে থাকে যে মার্কেটটা কি সাস্টেইন করবে নাকি, অল অফ আ সাডেন খুব ইরেশনালি বাড়লে কি ইরেশনালি পড়ে যাবে নাকি। মানে এই জিনিসের জন্য ওই কনফিডেন্স একটা হচ্ছে যে মার্কেট থেকে কিছু ক্যাপিটাল আউটফ্লো হইতে পারে, এটা আপনি বলছেন না। আরেকটা হচ্ছে যে লোন যদি কস্টলিয়ার হয় তাহলে স্পন্সররা যারা ইস্যুয়ার তারা ক্যাপিটাল মার্কেট মুখী হতে পারে কিনা। লজিকলি হওয়া উচিত, বাট দেন এগেন আমি একটু রিমাইন্ড করি সবাইকে যে এই 6 to 9 সিলিংটি কিন্তু অ্যাকচুয়ালি আপনার 2020 ওই টাইমটাতেই হয়েছে। এর আগেও কিন্তু আপনার ইন্টারেস্ট রেট যদি দেখেন ফর লোনস বা অ্যাকচুয়ালি ক্লোজ টু 12-13-14%। সো তখনকার সময়েও যদি এইসব স্পন্সর যদি ক্যাপিটাল মার্কেটে না আসে, এখনকার সময় কেন আসবে? বিকজ উই হ্যাভ ফেইলড, মানে ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেটস পয়েন্ট অফ ভিউ, উই হ্যাভ ফেইলড টু ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট যে আপনারা আসেন, আমরা আপনাকে ওই আস্থাটা দিই, আপনারা আসেন, আপনাদের ব্র্যান্ড ভ্যালুতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না। আপনি যদি রবির এমডিকে এখন যদি জিজ্ঞেস করেন যে আপনি ক্যাপিটাল মার্কেটে এসে আপনার কী লাভ হবে, সে বলবে যে আমরা ফাইন্যান্সিং পেয়েছি। ওদের ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে জিজ্ঞেস করে দেখবেন, আই সাসপেক্ট যে আপনাদের কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে নাকি ক্যাপিটাল মার্কেটে আসার পরে, আই সাসপেক্ট উনি বলবে যে প্রবাবলি হয়েছে। সো ওনার এই চিন্তাটা কিন্তু সবার থাকে, যারা বড় বড় কোম্পানি স্পন্সর থাকে, দে ডোন্ট ওয়ান্ট টু অ্যাসোসিয়েট দেয়ার ইন্ডাস্ট্রি টু আ মার্কেট যেখানে একটা নেগেটিভ আউটলুক থাকতে পারে তাদের। সো এটাকে উই হ্যাভ টু রিচ আউট টু দ্যাম অ্যান্ড উই হ্যাভ টু শো দ্যাম যে ঠিক আছে দেখেন, দিজ আর দ্য প্রোডাক্টস, আমরা ইনশিওর করতে পারবো আপনাকে আপনার ক্যাপিটাল রেজ করতে পারবেন। সিম্পলি ফলো দিস ডিউ ডিলিজেন্স, ইনভেস্টারদের প্রতি আপনারা নজর রাখবেন, যে কমিটমেন্ট আপনারা করেছেন ওই কমিটমেন্টটা রাখবেন। দেখবেন এটা 2-3 বছরের মাথায় আপনাদের ব্র্যান্ড ভ্যালু, আপনাদের মার্কেট ক্যাপিটালাইজেশন উইল গো ইন টু আ মাচ হায়ার লেভেল। আপনি ইকুইটি থেকেও আপনি রেজ করতে পারেন, আপনি বন্ড থেকেও রেজ করতে পারেন। মানে দেয়ার আর মাল্টিপল ওয়েজ ফর দ্য কোম্পানি টু ডাইভার্সিফাই ইটস লোন বুক টু ইটস অ্যাসেট বেস। এই মানে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, যে এখান থেকে যে নেগেটিভ পারসেপশনটা আছে সেখান থেকে বেরিয়ে আসার আসলে ওয়েটা কি? নেগেটিভ পারসেপশনের এটা বেসিক্যালি আমাদের প্রফেশনাল, আমরা যারা প্রফেশনাল আমাদেরকেই সবচেয়ে আগে চেঞ্জ হতে হবে। এই দেখেন, যখন মার্কেটটা, আমি বারবার বলছি যে মার্কেটটা যখন পড়া শুরু করে, আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা লেটস সে মিউচুয়াল ফান্ড ম্যানেজার, তারা কতটুকু কন্ট্রিবিউট করছে টু বাই দ্য স্টকস এট আ ডিসকাউন্টেড রেট কম্পেয়ার টু দ্য মার্কেট, সবাই কিন্তু করছে না। ওই জন্যই কিন্তু আপনার টার্নওভারটা কমে আসছে। হয়তোবা সবাই মনে করছে যে না, এটার একটু আরও কারেকশন হোক বা আরও ফল করুক, তারপর আমি বাইব্যাক করবো, উইচ ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ অলসো মেক সেন্স। আপনার অবজেক্টিভই হবে টু বাই লো অ্যান্ড সেল হাই। বাট কারেন্ট যে লেটস সে বুক বিল্ডিং মেথড, এই কারেন্ট বুক বিল্ডিং মেথড ইজ অলসো অ্যানাদার ওয়ে টু স্টপ রিয়েলি গুড কোম্পানিজ টু কাম ইন টু দ্য স্টক মার্কেট। বিকজ আগে ছিল একটা ফ্লোটিং ওয়েতে যে আপনার এলিজিবল ইনভেস্টাররা ডিসাইড করবে যে একটা কোম্পানির ভ্যালুয়েশন কি হওয়া উচিত, which is actually the right way to approach this. It is not a perfect way. Valuation is an art. Valuation is not an exact science. So এই প্রসেস থেকে আনফর্চুনেটলি বিসেক কিন্তু সরে এসে একটা সিলিং দিয়ে দিয়েছে যে আপনার প্রতিটা কোম্পানি তার নেট অ্যাসেট ভ্যালুর একটা ইকুয়েশন দিয়ে তার একটা স্ট্যান্ডার্ড রেটে আসবে। ভালো ভালো কোম্পানি ওই রেটে আসবে না আনফর্চুনেটলি। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে আরও বড় করতে হবে, অ্যান্ড মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে মানে এনকারেজ করতে হবে যে আপনারা একটা সিঙ্গেল পার্সন উইথ 20 লাখ টাকার ইনভেস্টমেন্ট তাকে টার্গেট না করে আপনি রুট লেভেলে চলে আসেন। আনব্যাংক যারা আছে তাদেরকে আপনি ক্যাপিটাল মার্কেটের মধ্যে অনবোর্ডিং করেন, দেখবেন ওদেরকে ওইভাবে অনবোর্ডিং করতে গিয়ে তারা কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে। দেয়ার আর সো মেনি ওয়েজ উই ক্যান অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য ডেপথনেস, মানে দ্য স্ট্রাকচার অফ দ্য ক্যাপিটাল মার্কেট। সো নেগেটিভ পারসেপশন আপনার তখনই যাবে যদি আপনি রিয়েলি ভালো স্ক্রিপ্ট যদি আনেন। অ্যান্ড আমার রেগুলেটরের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমি যেটা নোটিস করেছি গত 2 বছরে, যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। মানে একটা রুল ক্রিয়েট করার 6 মাসের মধ্যে ওই রুলটাকে অ্যামেন্ড করে আবার নতুন একটা রুল করেছে। দিস ক্রিয়েটস আনসার্টেনটি ফর ইনভেস্টার্স। সো এই জন্য কিন্তু অনেক বিনিয়োগকারী কিন্তু দে আর ফোর্সড ফ্রম বিকামিং অ্যান ইনভেস্টর টু আ ডে ট্রেডার। ফরেন ইনভেস্টরদেরকে একটা ব্যাড মেসেজ দেয়।
হ্যাঁ, ফরেন ইনভেস্টরদেরকে ব্যাড মেসেজ দেয়, বাট ইন মাই পার্সোনাল ওপিনিয়ন আপনার ফরেন ইনভেস্টরদের ইনপুট টু বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইজ ভেরি লো, অ্যান্ড এটা আই উড রিয়েলি সে যে আমাদের ডোমেস্টিক মার্কেটে এত পোটেনশিয়াল আছে। মাত্র আপনি দেখেন 18 লাখ না 19 লাখ বোধহয় অ্যাক্টিভ, মানে নট ইভেন অ্যাক্টিভ, জাস্ট বিও অ্যাকাউন্ট আছে। আমার ডিসপোজেবল ইনকাম কিন্তু বাংলাদেশে আরো অনেক লোক আছে। আপনি ডোমেস্টিক মার্কেটের উপর ফোকাস করুন। লাস্ট কোশ্চেন, আপনার যদি কিছু বলবার থেকে আলাদা করে সেটা আপনি বলবেন। এমনি ইনভেস্টর পার্সপেক্টিভে যদি বলেন যে আসলে আমাদের এখন ইনভেস্টরদের কি করা উচিত, কারণ এইটা নিয়ে আমরা এটা সবসময় দেখি যে একটা ক্রাউড ক্রাইং ঘটে আর কি, মানে মার্কেট একটু হলে ইনভেস্টর, আমি সবসময় আমার সাথে কোনো এক ব্যক্তি যদি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করার আগে যদি জিজ্ঞেস করে যে আশিক ভাই আমি ইনভেস্ট করতে চাই কী করতে পারি, আমি ফার্স্টলি ওদেরকে জিজ্ঞেস করি যে আপনি কত টাকা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবেন, অ্যান্ড এটার আপনার রিস্ক প্যারামিটার কী, অ্যান্ড আপনার টাইম ফ্রেমটা কী। যে আপনি কি চিন্তা করছেন যে না আমার এই ধরে নেন কথার কথা, আমি একটা এক্সাম্পল যদি দিই, আমি 10 লাখ টাকা বিনিয়োগ করতে চাই অ্যান্ড এটা আমি 6 মাসের জন্য বিনিয়োগ করব, আমি তখনই বলি যে আপনি ক্যাপিটাল মার্কেটে আসবেন না, আপনি সিম্পলি ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে একটা এফডিআর করেন, সঞ্চয়পত্র করেন, দেয়ার আর মানে মাচ বেটার অপশনস ফর ইউ। যদি বলেন যে না আমি ঠিক আছে আমি একটু লং টার্ম বিনিয়োগ করবো, আমি 3 বছরের জন্য বিনিয়োগ করবো, আমি ওনাদেরকে বলি যে দেখেন রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট যে এখন আমাদের একটা ফ্লোর প্রাইস আছে, এটা কিন্তু এক পয়েন্টে এটা উঠে যাবে, কখন উঠবে হয়তো বা আমরা জানি না, আমরা হয়তো বা একটা প্রেডিকশন করতে পারি, বাট আলটিমেটলি এই ফ্লোর প্রাইসের মধ্যে গিভস ইউ অ্যান অপরচুনিটি টু বাই সার্টেন স্টকস, যেগুলি আপনি 3 বছর যদি ধরে রাখেন আপনার রিটার্নটা কিন্তু খুব ভালো হবে। দ্য মেইন রিজন ভালো হবে এই কারণে, আপনি বিনিয়োগ করবেন অ্যাকচুয়ালি কিন্তু মার্কেট দেখে না, আপনি বিনিয়োগ করবেন কোম্পানিটাকে দেখে। আমাদের গত 2 বছরে বাংলাদেশের ইকোনমি নিয়ে কিছু কোয়েশ্চেন্স ছিল যে ইকোনমিটা কতটুকু সাস্টেইন করতে পারবে, যে আমরা যে ফিনোমিনাল গ্রোথ হয়েছে গত 10-12 বছরে এটা কি সাস্টেইন করতে পারছে না কিনা, আমরা কিছু চ্যালেঞ্জেস ফেস করছি, অ্যান্ড মোস্ট অফ দিস চ্যালেঞ্জেস আর ইম্পোর্টেড চ্যালেঞ্জেস বেসিক্যালি। বাট দেখেন এই গত 2 কোয়ার্টারে আপনার যেসব কিছু বড় বড় ব্লু চিপ কোম্পানি আছে তারা কিন্তু ইভেন ইন দিস চ্যালেঞ্জিং টাইম দে আর পারফর্মিং কোয়াইট ওয়েল। সো খারাপ টাইমেও যদি এইসব কোম্পানি ভালোভাবে পারফর্ম করে, ভালো টাইমে দে উইল রিয়েলি আউট পারফর্ম দেয়ার কম্পিটিটর্স। সো দ্য টাইমিং ফর দ্য স্টক মার্কেটকে না দেখে আপনি জাস্ট এইসব ভালো কোম্পানিকে জাস্ট বিনিয়োগ করে রেখে দেন, ডিভিডেন্ডের দিকে একটু ফোকাস করবেন না আপনার ডিভিডেন্ড ইয়েলটা কত। এরপরে যদি দেখেন যে অল অফ আ সাডেন মার্কেট একটু র্যালি হয়েছে, আপনার স্টকের ডিভিডেন্ডের পে আউটের থেকে আপনার হয়তো বা 10-20% একটা গ্যাপ চলে আসছে, আপনি স্টকটা বেচে দেন অ্যান্ড দেন লুক ফর অ্যান আন্ডার ভ্যালুড স্টক। অ্যাক্টিভলি ইনভলভ থাকবেন যখন মার্কেটের ওই লেভেলের একটা গতি আসবে, যদি না থাকে জাস্ট সিম্পলি ওয়েট অ্যান্ড বি পেশেন্ট, কারণ প্রতি বছরে যে আপনাকে একটা পজিটিভ রিটার্ন আনতে হবে অ্যাগ্রেসিভলি, এটা নট পসিবল, অ্যান্ড ওটা করতে গিয়ে কিন্তু সবাই মানে খুব সাফার করে। ওকে, মানে লোভ সংবরণ করতে হবে এবং একটা লজিক্যাল ভিশন নিয়ে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। হ্যাঁ হ্যাঁ, আপনি মার্কেটে ঢোকার আগে একটু প্ল্যানিং করবেন। আপনার যে কোনো ব্রোকার, ম্যাক্সিমাম ব্রোকার আমাদের দেশে মানে আমরা সবাই তো এই জিনিসটা সাফার করেছি। যদি দেখেন যে কেউ আপনাকে অ্যাডভাইস করছে যে আপনি আজকে কিনে পরশু দিন বেচেন বা এই আইটেমটা বাড়বে ওই আইটেমটা বাড়বে, এত দিনের মধ্যে আপনি অবশ্যই বুঝে গেছেন যে দিজ আর স্ক্যামস, কিছু হয়তো বা সাকসেস হতে পারে, ম্যাক্সিমাম টাইমে ফেইলিয়ার হতে। এই জন্যই তো স্টক মার্কেটের নেগেটিভ আউটলুক আছে। আপনি এখন ইউটিউব, আপনার যদি ইভেন ফাইন্যান্সের যদি ব্যাকগ্রাউন্ড না থাকে, আপনি ইউটিউব থেকে স্টাডি করতে পারেন। যেসব ব্রোকার মানে পাবলিকলি কথা বলে বা দেখায় যে না আপনি ভালো জিনিসে বিনিয়োগ করেন, মানে সবুর করেন, নিজের গ্রিডটাকে ধরে রাখেন, প্ল্যানিং করেন যে হ্যাঁ আমার এই রিটার্নটা পেলে কি এম আই স্যাটিসফাইড, তাদের সাথে আপনি ডিল করেন, তাদের সাথে আপনি বিনিয়োগে অনবোর্ড শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি এই যে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3 কম্পাউন্ডিং করতে করতে আপনার রিটার্নটা কিন্তু খুবই ভালো আসবে। আমরা তো মনে করি। ধন্যবাদ আশিকুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার এই ইনসাইটফুল আলোচনা আমাদের বিনিয়োগকারীদের, আমাদের সাধারণ দর্শকদের নিঃসন্দেহে উপকৃত করবে এবং বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে যে নেগেটিভ পারসেপশন এখন পর্যন্ত আছে সেটি ধীরে ধীরে কাটাতে সহায়তা করবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।